নমস্কার। দুর্গাপুরে অবস্থিত প্রয়াস ফাউন্ডেশন থেকে ডক্টর দীপঙ্কর সেন অর্থোপেডিক সার্জন কথা বলছি। আজ 26শে নভেম্বর 2020 ওয়ার্ল্ড অ্যান্টি ওবেসিটি ডে। আমাদের সমাজে ওবেসিটি এখন বেশ একটা বড় ধরনের সমস্যা, কিন্তু প্রবলেম যেটা খুব সাইলেন্ট, আমরা সহজে বুঝতে পারি না। অর্থোপেডিক সার্জন হওয়ার সুবাদে আমার কাছে অনেকেই আসেন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা ইত্যাদিগুলো নিয়ে, এবং সেগুলোতে যখনই আমি বলি যে ওয়েটটা কমাতে হবে, পর মুহূর্তেই যে প্রশ্নটা আমার দিকে আসে যে কি করে করবো ডাক্তারবাবু, অনেক চেষ্টা করেছি, পারছি না। কাজটা কঠিন মানলাম, কিন্তু অসম্ভব নয়, এবং সেটাই করে দেখিয়েছে এমন দুজন আমাদের কাছে আজকে রয়েছে আমাদের এই ছোট্ট উপস্থাপনাতে। আমার সঙ্গে রয়েছে অয়ন, প্রায় 50 কেজি মতো ওজন কমিয়েছে, আর আমার উল্টো দিকে রয়েছে তিতাশা, ও প্রায় 20 থেকে 25 কেজি মতো ওজন কমিয়েছে। তো এদের দুজনকে এদের এই ওয়েট কমানোর যে জার্নি, তাতে সবসময় যারা হেল্প করেছে বা সঙ্গ দিয়েছে এরকম দুজন, তানিয়া আমাদের ডায়েটিশিয়ান, যদিও আজকে আমাদের মধ্যে নেই, আর আরাধিকা। তো আপনারা ওদের মুখ থেকেই শুনুন যে কিভাবে এই রাস্তা ওরা জয় করলো। নমস্কার, আমি ডায়েটিশিয়ান আরাধিকা, প্রয়াস ফাউন্ডেশনের সাথে যুক্ত। আপনাদের প্রথমেই আমি একটু আজ সংক্ষেপে বলে দিই ওবেসিটি কাকে বলে। ওবেসিটি ধরুন যখন অনেক পেশেন্ট মানে ওভারওয়েটের সমস্যা নিয়ে বা ওয়েট গেনিং এর সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তখন প্রথমেই যেটা করতে হয় তার হাইট ওয়েট চেক করে আমরা বিএমআই মানে বডি মাস ইন্ডেক্সটা ক্যালকুলেট করি। যখন তার বডি মাস ইন্ডেক্স 25-এর বেশি হয় তখন তাকে আমরা ওবেস বলে থাকি। এবং এই ওবেসিটি থেকে যে সমস্যাগুলো আসতে পারে সেগুলো হলো ডায়াবেটিস বা হাঁটু ব্যথা, কোমরে ব্যথা বা সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ইনফার্টিলিটি, এই জাতীয় সমস্যাগুলোর সম্মুখীন আমাদের হতেই হয়। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় বলতে যেটা প্রথমে যেটা আমরা বলবো কি, ক্যালোরি ইনপুট এবং আউটপুট, এই জায়গাটাতে আমাদের একটু নজরাধীন হতে হবে, এবং আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি সেই জায়গাগুলোতে একটু কনসিয়াস হলে এবং একজন ডায়েটিশিয়ানের কনসালটেশনের দ্বারা সেই কতটা পরিমাণে খাবো বা কি খাবার খাবো সেই জায়গাগুলোকে একটু রেকটিফিকেশন দরকার। এক্ষেত্রে ক্যালোরি এক্সপেন্ডিচারটা একটু ডিফিকাল্ট, কারণ যারা ওবেসিটি প্রবলেম থেকে সাফার করছেন তাদের ক্ষেত্রে কি হয়, হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা বা শরীরের কিছু কিছু জয়েন্টে ব্যথা, এটা খুব কমন প্রবলেম। সেক্ষেত্রে তাকে যদি এক্সারসাইজ করতে বলা হয় বা হাঁটতে বলা হয়, তো সেটা একটু তার জন্য কঠিন হয়ে পড়ে। তো তাই তার ডায়েটটাতেই তিনি যদি ফোকাস থাকেন এবং একটু মডিফিকেশন তার ডায়েটে নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা খুব একটা বড় চ্যালেঞ্জ নয়, খুব সহজেই ওয়েট লস করা যায়, কিন্তু একটু নিজেকে ডিটারমিনেশনটা দরকার। কংগ্রাচুলেশন অয়ন, 50 কেজি ওয়েট লস, ইটস নট আ পার্ট অফ জোক। এটা এই অ্যাচিভমেন্টটা তুমি যেটা করেছো, সেটার জন্য তুমি মানে ওয়েট লস কেন, মানে কেন এটা তোমার মাথায় এসেছিল কি আমাকে ওয়েট লস করতে হবে, বা একজন ডায়েটিশিয়ানের তোমার দরকার, বা তুমি কার কাছে যাবে, কিভাবে যাবে, এই জার্নিটা তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করো। ফার্স্টলি থ্যাংক ইউ। আর এই যে কোথা থেকে আমি ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছে যেতে হবে, এইটা মানে বেসিক্যালি এই ওয়ার্ডটা আমি ফ্যামিলিয়ার ছিলাম না। আমি মনে আছে ইট ওয়াজ 2017, আমি সানডে প্রবাবলি, তো আমি আফটারনুনে অনলাইন ছিলাম হোয়াটসঅ্যাপে, আমার একটা বন্ধু মেবি একটা ভিডিও পাঠিয়েছিল, ওখানে একজনের ট্রান্সফরমেশনের গল্প আছে, তো ওখানে আমি ওই ডায়েটিশিয়ান ওয়ার্ডটা ফ্যামিলিয়ার হলাম। তো এবার ব্যাপারটা দুর্গাপুরে ডায়েটিশিয়ান কোথায় যাব, আর মানে এটা আমার মানে আমি একদমই জানতাম না। তো তখন ওই নেটে আমি সার্চ করলাম যে ডায়েটিশিয়ান নিয়ার মি। তো একটা সাইটে আমি হঠাৎ করেই আমার ডায়েটিশিয়ান তানিয়া বিশ্বাস ম্যাম, ওনার কাছে কানেক্টেড হই, উনি দিয়ে আমাকে ওনার নাম্বারটা দেন, অ্যান্ড আফটার দ্যাট ওনাকে ভিজিট করি আমি। তো বেসিক্যালি ওনাকে ফোন করলাম, টাইমিং নিলাম, সব কিছুই ছিল, বাট একটা জিনিস যেটা আমার ব্যাক অফ দ্য মাইন্ড হর্ন করছিল যে মানে এই মিথ্যা তো সবাই আমরা জানি যে আমাদের যদি আমরা ডায়েট করি, এই ডায়েট প্রসিডিওরে কি হয়, বা যারা নর্মাল জানে না মানে আমার মতো বিগিনার, যে আমরা অনেক কিছুই খেতে পারবো না, যেটা আমাদের ফেভারিট ফুড আইটেম, এগুলো আমরা খেতে পারবো না, এই মিথ্যা ছিল। বাট ওনার কাছে যখন গেলাম, তো এই মিথ্যা আমার সত্যি কথা বলতে গেলে ভেঙে গেল, বিকজ আমি মিল্ক টি খেতে খুব পছন্দ করি, মানে দিনে হয়তো 4-5 বারও খাই।
তো বেসিক্যালি ম্যামকেও গিয়ে আমি বলেছিলাম যে ম্যাম আমি এইটা কন্ট্রোল করতে পারবো না, কেন কি এটা আমার মানে স্টাডিজে হ্যাম্পার করবে, বিকজ আই নিড দ্য টি। তো উনি ওইটা কিন্তু আমাকে অ্যালাউ করেছিলেন খেতে, এমনকি এরকম না যে আমি একদম কিছু খেতাম না, আমি আমার চিট ডেগুলোকেও খুব ভালোভাবে এনজয় করতাম। তো এটাই হচ্ছে ব্যাপার। এক্স্যাক্টলি তাই। মানে আমরা আমরা যেটা আমার কাছেও এরকম অনেক পেশেন্ট আসে, তারা তারা সেই প্রথমেই জিজ্ঞেস করে কি ম্যাডাম আপনি তো ডায়েট চার্ট দিয়ে দেবেন, বোধহয় আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে যাবে, বা আমার ফেভারিট ফুড আইটেমস গুলো আমার খাওয়া দাওয়ার লিস্ট থেকে চলেই যাবে, বা হয়তো এরকম কিছু ফুড আইটেমস থাকবে যেটা অ্যাভেলেবলই হবে না, বা হয়তো অ্যাভেলেবলই আমি পাবো না। তো সেক্ষেত্রে কি হয়, এটা একদমই ভুল, মানে এটা একদমই ভুল কনসেপ্ট কি ডায়েটিশিয়ানের কাছে গেলে কিন্তু আমরা যেটা অ্যাকচুয়ালি দেখি কি আমাদের নর্মাল যে আমাদের বাড়িতে যে নর্মাল যে খাবার দাবার আছে সেটা থেকেই কিন্তু সেই অ্যাভেলেবিলিটি গুলো থেকেই কিন্তু আমরা ডায়েট মডিফিকেশনস করি। এবং যেটা হয় মেনলি কি একজন পেশেন্টের প্রথমে কাউন্সিলিং পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কি আপনি কি ভালোবাসেন, আপনি সকালে কটায় ওঠেন, এবং আপনার প্যালেটেবিলিটি লেভেল যেটা, আপনার পছন্দের তালিকা যেটা, সেই ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু তার ডায়েটটা মডিফিকেশন করি, আমরা চেঞ্জ করি তা কিন্তু নয়। তো এটাই হচ্ছে মেন কনসেপ্ট, কি আপনি ডায়েট রোগা হওয়া মানেই আপনি মানে সবকিছুই খাওয়া দাওয়া ছেড়ে দেবেন, এটার কিন্তু কোনো রকম কোনো এভিডেন্স নেই। এবার বলো তিতাসা, তুমিও শুনলাম 23 কেজিস ওয়েট লস করেছো, তো কিভাবে এই অসাধ্য সাধন তুমি করলে এবং তোমার কি জার্নি, এটা একটু যদি আমাদের সংক্ষেপে আমাদের দর্শকদের কাছে তুমি একটু বলো। একদমই তাই। আমার 23 কেজি ওয়েট লস করাটার আরেকটা যেটা আর কি আমি অ্যাড করব সেটা হচ্ছে আফটার চাইল্ড বার্থ। আমার মানে সন্তান হবার পরে আমি দেখলাম যে একটা টাইমের পর আমার ওয়েটটা বাড়ছে। এবার তখন ওটা একটা প্রবলেম হয়ে দাঁড়ালো যে ক্রমশ ওয়েটটা বাড়ছে। এটার সাথে সাথে যেটা হলো, আমি আমার যেহেতু আমার বাই প্রফেশন আমাকে অনেকটা রেগুলারলি ট্রাভেল করতে হয়, সেহেতু আমাকে কি করতে হয়, মানে আমার যখন ওয়েটটা বাড়ছে দেখছি, আমি যেহেতু ট্রাভেল করতাম আমি সবসময় ভাবতাম যে তাহলে খাওয়াটা একদম বাসে কিছু খাবো না, সারাদিন কলেজে গিয়ে কোনো রকম একটুখানি যা পারবো খাবো, আবার ফিরে এসেও রাতে ডিনার করবো, তাহলে হয়তো এই সিস্টেমটাতে গেলে আমার যে ওয়েটটা বেড়েছে ওটা হয়তো আমি কমিয়ে ফেলতে পারবো। কিন্তু আমি দেখলাম একটা টাইমের পর মিলস তো স্কিপ করছি, কিন্তু তারপরেও কিন্তু আমার কিন্তু ওয়েট লস হচ্ছে না, ওয়েটটা কিন্তু আমার গেইন হয়ে যাচ্ছে। তো এরকম একটা স্টেজ আসলো যখন আমি দেখলাম যে নাও আই নিড টু ডু সামথিং। এবার আমার ফিজিক্যাল এত এক্সারশন হয় যে আমার পক্ষে এক্সারসাইজটা, যে পয়েন্টটা আর কি আপনি প্রথমেই বললেন যে ফিজিক্যাল এক্সারসাইজটা ওয়াজ নট অ্যাট অল অ্যান ইজি অপশন, তো তাই জন্য আই থট অফ যে হোয়াই নট ভিজিট আ ডায়েটিশিয়ান। তো সেখান থেকেই আমি আর কি তানিয়া বেসওয়াস ম্যাডাম ওনার আমি পাই এবং ওনার রিভিউজও প্রচুর দেখি। তো দেন আই থট অফ যে ওই সদিচ্ছা করে দেখি হয় কিনা, তো দেখলাম বাস্তবে সত্যি সদিচ্ছা, তো সেই সদিচ্ছায় দেখলাম যে সত্যি এই অবাস্তবটা আর কি পসিবল হয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটু বলি, যেটা তিতাসা ম্যাডাম একটা খুব ভালো পয়েন্ট আমাদের কাছে তুলে ধরেছে, কি মিল স্কিপ করলেই ওয়েট লস হয়ে যাবে। এটা একটা খুব কমন ধারণা আমার মনে হয় সবার কাছেই। কি আমার কাছেও অনেক পেশেন্ট আসে যারা এসেই বলে কি আমি তো দিনে 2 বার খাই ম্যাডাম, তাতেও আমি মোটা হয়ে যাচ্ছি, তো আমি তো মনে হয় কিছু খাই না, মানে জল খেলেও আমার ওয়েট বেড়ে যায়, এই ধরনের কনসেপ্টগুলো আমরা শুনতেই পাই। তো সেক্ষেত্রে কি হয় না, এই প্রসঙ্গে আমি একটু বলবো কি যে ওয়েট না খেলে বা মিল স্কিপ করলে কখনোই আপনার ওয়েট লস হয়ে যাবে না, এক্ষেত্রে বরং সেটা আপনার ওয়েট গেনে হেল্প করছে, ওয়েট লস তো একদমই হবে না, কিন্তু আপনার ওজনটা বাড়াতে সাহায্য করছে। কিভাবে, কি আমরা যখন খাচ্ছি না তখন আমাদের কি হয় না, আমাদের যেটা মেটাবলিজম মানে বেসাল মেটাবলিক রেট যেটা বিএমআর, যেটা আমাদের শরীরে মেটাবলিজম কিন্তু স্লো হয়ে যায়। মেটাবলিজম স্লো হয়ে গেলেই আমাদের লাইপোলাইসিস প্রসেস হোক বা আমাদের ক্যালোরি বার্নিং যে প্রসেসটা সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে কমতে থাকে এবং যার দরুন আমাদের ওয়েটটা বাড়ে। সেক্ষেত্রে এটা কোনোভাবেই আমাদের হেল্প করে না। এবারে অয়ন এবং তিতাসা দুজনেই একটু তোমাদের অ্যাচিভমেন্টস, মানে তোমাদের এই হিউজ অ্যাচিভমেন্টস এর পরে যে ওয়েট লস তোমরা করেছো, তারপরে তোমাদের কি ফিল বা তোমাদের কি মনে হচ্ছে সেটা যদি একটু আমাদেরকে শেয়ার করো। বেসিক্যালি যেহেতু আমার অনেকটা বেশি ওয়েট ছিল, সেই কারণে আমি নিজেই বিলিভ করিনি যে আমি ওয়েট লসটা করতে পারবো ফাইনালি। সো অ্যাচিভমেন্ট মানে যখন আমি ওয়েট লসটা ফাইনালি করলাম, তারপর মানে বেসিক্যালি অনেক কিছু প্রবলেম হচ্ছিল। সব থেকে বড় প্রবলেম যেটা আমি ফেস করছি ডকুমেন্টেশন, বিকজ আমার
বেসিক্যালি অ্যাডমিট কার্ড মার্কশিটে যে পিকচারটা ছিল সেটা কোথাও না কোথাও আমার কলেজে যখন আমি ওটা করছি, ওরা আমার দিকে হা করে তাকিয়ে আছে, বিকজ মানে একদমই মিসম্যাচ। ঠিক আছে, আপনাকে যদি আমি ছবিটা দেখাই আপনি বুঝতে পারবেন, মানে একদমই মিসম্যাচ, মানে দুটো আলাদা মানুষ বেসিক্যালি। তো তারপরে যখন আমি মার্কেটে, মানে আমাদের নিয়ার বাই মার্কেটে যেতাম, বা কোথাও কোনো বন্ধু বান্ধব তো চিনতেই পারতো না অনেকদিন পরে দেখা হলে, মার্কেটে যেতাম, ওরাও মানে হঠাৎ করে যে এটা এরকম মানে একদম এত একটা বড় সড়ো চেহারা থেকে একটা একদম লিন একটা মানুষ কিভাবে হয়ে গেল, ওরাও সেই হা করে তাকিয়ে থাকতো। সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, আমি যখন মানে ধরুন আমার মাকে চেনে না, বা আমার মা বাইরে হয়তো কারোর সাথে কথা বলছে, আমার একটা প্রশ্ন আমার মনে আসছে, একটা আন্টি পাস করছিল, আমার মাকে জিজ্ঞেস করছে যে এই তোমার ছেলে খুব মোটা ছিল, এই এরকম পাতলা হয়ে গেছে, তো তুমি কি দাও খেতে, এরকম প্রশ্ন এসছে অনেক। তো হ্যাঁ, অ্যাচিভমেন্টটা করে অবভিয়াসলি ভালো লেগেছে আমার। আর সব থেকে বড় কথা, আমি কনফিডেন্ট হয়েছি। আমি নিজে এই যে ব্রিদিং একটা ব্যাপার আমার প্রবলেম হতো ডিউ টু দিস ওবেসিটি, এইটাও চেঞ্জ হয়েছে, মানে আমার লাইফস্টাইলটা বেসিক্যালি আমি মানে খুব বেটার হয়ে গেছে এই ওয়েট লসটার পর। এবার আমার কথা বলি, আমি জাস্ট অয়নের সূত্র ধরেই বলবো, ঠিক ওই পাবলিক রিয়াকশনটা খুব অদ্ভুত। মানে অনেকেই লকডাউনের সময় অনেক দিন বাদে দেখে এ কি শরীরটা কোথায় গেল, মানে এরকম একটা প্রশ্ন। মানে প্রথমত বলবো এত পাবলিক অ্যাটেনশন পাওয়া যাচ্ছে যে মনে হচ্ছে যে মানে ওয়াও, জাস্ট এটা একটা ফার্স্ট কথা। এর সাথে যেটা আরো ব্যাপার, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ড্রেসের। মানে আগে যেরকম ছিল যে এই জামা কাপড় হচ্ছে না, হলেও খুব টাইট হচ্ছে, পরা যাচ্ছে না, পরে বাজে লাগছে, এই জায়গাটা থেকে যে এখন নতুন নতুন জামা কাপড় কিনতে হচ্ছে এত সাইজ মানে কম, মানে এর থেকে ড্রপ করার পর এই ফিলিংসটা হচ্ছে অসম, মানে এটার উপরে আর কোনো কথা হয় না আর কি। তাহলে তিতাসা, আফটার ইওর অ্যাচিভমেন্টস, মানে এতটা যে তুমি ওয়েট লস করেছো, তার দরুন তুমি আমাদের দর্শকদের একটু যদি মেসেজ কিছু দাও তাহলে। একদমই। আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ইট ইজ নট এট অল ইম্পসিবল। আমি নিজের ক্ষেত্রে দিয়ে দেখেছি, আমি একসময় দাঁড়াতাম আর ভাবতাম যে ইস বাবা, আর হয়তো কোনোদিনও রোগা হতে পারবো না, এটা আরোই বেড়ে যাবে, কিন্তু বাস্তবে দেখলাম ইট ইজ নট এট অল ইম্পসিবল। এবার কিন্তু বাড়িতে বসে নিজে নিজে করে দেখি, না খেয়ে 10 দিন দেখি, এভাবেও কিন্তু প্রসেস ইজ নট এট অল ইজি। তাই জন্য উই শুড ভিজিট আ ডায়েটিশিয়ান, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি সেখানেই আমি নিজে সাকসেসফুল বলেই আমি এই মেসেজটা আমি অডিয়েন্সের জন্য আমি এটা বলতে চাই। এর সাথে যেটা বলবো সেটা হচ্ছে ডায়েটিশিয়ান গেলেই কিছু খেতে দেন না, না খাইয়ে রাখেন, বিশাল কিছু একদম বিদেশি খাবার দেন, এরকমও কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কিছু লাইফস্টাইল মডিফিকেশন, সেটা না আমরা প্রথমে ভাবি যে মেনটেন করা হয়তো খুব ডিফিকাল্ট, কিন্তু একটা টাইমের পর দেখা যায় যে না, ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ মি। মানে আমি যে লাস্ট 6-7 মাস ধরে করছি, নাও আই ডোন্ট ফাইন্ড ইট ডিফিকাল্ট এট অল। তো আমাদের না বাড়িতে বসে এটা ঠিক মানে করা পসিবল নয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমার সবকিছু ছাড়তে হবে, ভাববো, আমার মেন্টাল ব্লকেজ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, and we must visit a dietitian and the result is here. এবারে অয়ন, তুমি যদি কিছু আমাদের বলো। হ্যাঁ, একদমই। সেটা হলো যে আমি এই ডায়েট নিয়ে একটাই কথা বলবো, যে আমরা যদি একটু আমাদের এই রেকলেস লাইফ থেকে বেরিয়ে ডিসিপ্লিন লাইফে একটু প্রসপেক্ট টু ফুড, অ্যাটলিস্ট চয়েস অফ ফুডস, এটা যদি ইমপ্রুভ করি না, আমাদের শারীরিক অনেক রোগ, বেসিক্যালি নট অনলি ওবেসিটি, হার্টের রোগ বা অনেক আরও অর্থর রোগ, এই রোগগুলো হবে না। তো আমি একটাই কথা বলবো, যারা আমার মতন ওবেসিটিতে সাফার করছে, যে ইউ শুড ভিজিট আ ডায়েটিশিয়ান, বিকজ এইটাও না, বেসিক্যালি আমার কাছে অনেকে আসতো যে তুমি কি খাও, ওটা নিয়ে আমি গিয়ে ফলো করবো, বাট আবার আমাকে 1 মাস পরে এসে বলতো কই আমার তো কাজ করলো না, বাট তো আমি তাদেরকে একটাই কথা বলবো যে বেসিক্যালি আমার বডির রিকোয়ারমেন্ট আপনার বডির রিকোয়ারমেন্ট আলাদা। তো সেই জায়গা থেকে আমার যে ডায়েটটা আমি ফলো করছি সেটা আপনি ফলো করলে যে হবে এরকম কিছু নয়। তো আপনাকে এর জন্য ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে, বিকজ উনি প্রফেশনাল, উনি জানেন যে আপনার কোনটা দরকার, কি আপনি খেলে আপনার ওয়েট লসটা হবে। তো ইউ শুড ভিজিট আ ডায়েটিশিয়ান, বিকজ আমি এতটা ওয়েট লস করেছি, তো আমাকে দেখে কনফিডেন্স পেয়ে আমরা যেতেই পারেন, যারা যে কোনো ওবেসিটি বা যে কোনো রোগ যেখানে আপনাদের ওয়েটটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তো ইউ ক্যান ভিজিট আ ডায়েটিশিয়ান। তিতাসা এবং অয়নের ওয়েট লস জার্নি আপনারা শুনলেন।
এরপরে আমি বেশি সময় নেব না, জাস্ট দু চারটে সায়েন্টিফিক কথা, যেটা একটা মেসেজই বলতে পারেন, যেটা আমাদের অনেকেরই মনে ভ্রান্ত ধারণা হিসেবে রয়ে গেছে, সেই কয়েকটা মেসেজ আমি বলে জাস্ট শেষ করতে চাই। যেরকম আমরা অনেকেই মনে করি কি ফ্যাট ফ্রি ডায়েট, মানে ফ্যাট ফ্রি ডায়েট খেলেই রোগা হয়ে যাব বা এটা আমাদের হেলদি রাখতেও সাহায্য করবে, কিন্তু আমরা অনেকেই এটা জানি না কি ফ্যাট কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট আমাদের বডির জন্য, যেটা কিনা আমাদের যেরকম এনার্জি দরকার, কার্বোহাইড্রেট দরকার, যেরকম প্রোটিন দরকার, সেরকম ফ্যাটও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা শুধুমাত্র আমাদের মানে বডি ফাংশনস এর জন্য নয়, শুধু হেলদি হেয়ার, গ্লোয়িং স্কিনের জন্য ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে কি ধরনের ফ্যাট খাবেন, যেরকম পুফা অ্যান্ড মুফা মানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আর মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, যেগুলো সেই ধরনের ফ্যাটস যদি আমরা খাই, তাহলে হয়তো আমাদের সেটা অনেকটা হেল্প করবে আমাদের লাইফ, আমাদের ডায়েট প্যাটার্নকে। যেরকম আমি আগেও বলেছিলাম কি কিছু নাটস, যেরকম আমন্ডস হয়ে গেল বা ওয়ালনাটস হয়ে গেল, বা কিছু সিডস লাইক ফ্ল্যাক্স সিডস, শিয়া সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, তবে সবকটাই একসাথে নয়। অবশ্যই আমি আবার বলবো ডায়েটিশিয়ানের কাছে যান, ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী, এবং কোয়ান্টিটিক্যালিও কতটা খাবেন সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই জাতীয় ফ্যাট গুলো যদি আমরা নিই আমাদের ডায়েট প্যাটার্নে বা ইনক্লুড করি, তাহলে কিন্তু আপনারা বিশেষ উপকারিতা পাবেন। আর একটাও খুব ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে কাজ করে, বা আমরা অনেক জায়গায় নেটে দেখে বা কোনো বন্ধু বান্ধবের কথা শুনে, যেটাকে বেসিক্যালি স্রোতে ভাষা বলে, সেই রকম কি ওষুধ খেলে বা কোনো রকম সাপ্লিমেন্টস খেয়ে আমি ওয়েট লস করে নিয়েছি, তো তুমিও কেন করছো না। তো এই রকম কিছু স্টেপ নেওয়ার আগে কিন্তু ওষুধ বা সাপ্লিমেন্টস কিছু এইরকম কিছু খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। এইগুলো নিজেরা এক্সপেরিমেন্ট করবেন না, এগুলো কিন্তু আপনার ওয়েট লসে তো হেল্প করবেই না, বরং আরো প্রবলেম আপনার বাড়াতে পারে। তো আশা করি শুনলেন ওদের সবার কথাবার্তা, আমিও শুনছিলাম। তো যেটা শুনলাম তা থেকে আমি মোটামুটি যে দু একটা কোর পয়েন্ট সামারাইজ করতে পারলাম, সেটা 1 নম্বর হচ্ছে যে ওয়েট কমানো কাজটা কিন্তু কঠিন নয়, যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু সদিচ্ছা, মানে ইচ্ছা সবারই থাকে, সদিচ্ছা কম লোকের থাকে, এটা আমি অনেককে বলেও থাকি। 1 2 হচ্ছে ওয়েট কমানোর পদ্ধতিটা কিন্তু যথেষ্ট সায়েন্টিফিক। আপনি যেটা মনে করছেন, যেটা ও বলছিল যে বাসে জার্নি করে খাচ্ছে না, ভাবছে এটা দিয়ে ঠিক, তা কিন্তু নয়। হ্যাঁ, বা ও যেটা একটা বলছিল যে আমার সব পছন্দের খাবার হয়তো চলে যাবে, তাও নয়। তো এই কিছু ভ্রান্ত ধারণা মানুষের মনে থাকে, এবং সেখান থেকেই লোকে ভাবতে শুরু করে যে ওয়েট কমানোটা সত্যিই হয়তো খুব কঠিন কাজ। অ্যাকচুয়ালি তা নয়। আমাদের সামনে যে দুজন রয়েছেন ওরা খুব সুন্দরভাবে ওদের বক্তব্য বললেন, ওদের অভিজ্ঞতা বললেন, ওদের পারিপার্শ্বিকের যে রিয়াকশন সেটাও আপনারা শুনলেন। তো ওরা যদি পেরে থাকে আপনারাও পারবেন। জাস্ট বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ভরসা রাখুন, কোনো গিমিক বা কোনো অ্যাডভার্টাইজমেন্টে দ্বারা ভুল পথে পরিচালিত হবেন না, তাতে আপনাদের শরীরের ক্ষতি হতে পারে। আজকের মতো এইটুকুই থাক, এরপরে আমরা আবার ফিরে আসবো এই ধরনের ছোটোখাটো উপস্থাপনা, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে হেল্প করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।